একটু কল্পনা করা যাক একটা সুবিশাল বহুজাতিক কোম্পানির কথা। মানে ধরুন অত্যন্ত ক্ষমতাধর কোনো গ্লোবাল কর্পোরেশন। একদম। তো এই কোম্পানির যিনি সিইও, তিনি হয়তো ভাবছেন কোম্পানির প্রতিটি ইঞ্চি জায়গা তার নখদর্পণে আছে। প্রতিদিন মিটিং হচ্ছে, অডিট হচ্ছে, সব তো ঠিকঠাক। কিন্তু হঠাৎ একদিন জানা গেল ওই বিল্ডিংয়ের একদম আন্ডারগ্রাউন্ডে একটা অন্ধকার বেসমেন্ট আছে। হ্যাঁ, আর সেখানে এমন একটা গোপন বিভাগ কাজ করছে যার সম্পর্কে স্বয়ং সিইও, পরিচালনা পর্ষদ বা সরকারের অডিটররা বিন্দু বিসর্গও জানে না। শুধু তাই না, ওই গোপন বিভাগটি এমন কিছু অতি উন্নত প্রযুক্তি নিয়ে কাজ করছে যা মানব সভ্যতার ইতিহাসকে রাতারাতি বদলে দিতে পারে। এক্স্যাক্টলি। আর এই উপমাটি কিন্তু কোনো সায়েন্স ফিকশন মুভির প্লট নয়। ঠিক এই দাবিটি করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার আর তাদের সামরিক বাহিনীর ক্ষেত্রে। আর আজকের এই দীর্ঘ বিশ্লেষণে আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলতে যাচ্ছি, যা আমাদের সাধারণ যুক্তির সীমানাকে রীতিমতো চ্যালেঞ্জ করে। ঠিক বলেছেন। তো আজকের এই ডিপ ডাইভে আমাদের হাতে থাকা মূল উৎসটি হল ডক্টর হ্যাল পুটহফ এবং ড্যান ফারাহের একটি অত্যন্ত চাঞ্চল্যকর কথোপকথন। ডক্টর পুটহফ কিন্তু রাস্তার মোড়ের কোনো সাধারণ কনস্পিরেসি থিওরিস্ট নন। হুম, উনি একজন নামকরা কোয়ান্টাম পদার্থবিদ, যিনি সরাসরি এনএসএ এবং সিআইএর মতো শীর্ষ গোয়েন্দা সংস্থার সাথে কাজ করেছেন। রাইট। অন্যদিকে ড্যান ফারা ৩.৫ বছর ধরে অত্যন্ত গোপনে দি এজ অফ ডিসক্লোজার নামের একটা প্রজেক্ট নিয়ে কাজ করেছেন, যেখানে পেন্টাগন আর নৌবাহিনীর ভেতরের লোকেরা মুখ খুলেছেন। ঠিক আছে, চলুন বিষয়টা খুলে দেখা যাক। তবে শুরুতেই একটা বিষয় অত্যন্ত পরিষ্কার করে নেওয়া ভালো। এই ধরনের বিষয় নিয়ে যখনই কথা ওঠে, তখন আবেগের বশবর্তী হয়ে কোনো একটা পক্ষ নেওয়ার বিশাল প্রবণতা দেখা যায়। হ্যাঁ, হয় সব সত্যি, নয়তো সব ভুয়া, এরকম একটা ব্যাপার কাজ করে মানুষের মধ্যে। একদম তাই। কিন্তু আমাদের এই আলোচনার উদ্দেশ্য এটা প্রমাণ করা নয় যে ভিনগ্রহী প্রাণীরা আমাদের বাড়ির ছাদে বসে আছে। আবার একই সাথে এই দাবিগুলোকে স্রেফ পাগলের প্রলাপ বলে উড়িয়ে দেওয়াও আমাদের কাজ নয়। মানে আমরা এখানে একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রাখছি। হ্যাঁ, ডক্টর পুটহফ বা ড্যানফারা যে দাবিগুলো করেছেন, সেগুলোর পেছনে যান্ত্রিক ও কাঠামোগত কারণগুলো কি, কেন এই কথাগুলো এখন প্রকাশ্যে আসছে, আমরা কেবল সেটাই যৌক্তিকভাবে বিশ্লেষণ করব। আর ঠিক এই জায়গা থেকেই সবচেয়ে বড় ধাক্কাটা আসে। মানে ড্যান ফারা আর ডক্টর পুটফ যে মূল দাবিটা করেছেন, সেটা শুনলে যে কারো চোখ কপালে উঠবে। ১৯৪০-এর দশকের ওই দাবিটার কথা বলছেন তো? হ্যাঁ, তারা বলছেন ১৯৪০-এর দশক থেকে মার্কিন সরকার অত্যন্ত সংগোপনে অমানবীয় মানে নন হিউম্যান বুদ্ধিমান প্রাণের অস্তিত্ব লুকিয়ে রেখেছে। আর এই বিষয়টাকে তারা নাম দিয়েছেন লেগেসি প্রোগ্রাম। আর এই লেগেসি প্রোগ্রামের আওতায় দাবি করা হচ্ছে যে বিধ্বস্ত হওয়া ইউএপি বা আনআইডেন্টিফাইড অ্যানোমালাস ফিনোমেনা, যাকে আমরা একসময় সোজা বাংলায় ইউএফও বলতাম। রাইট, সেই ইউএফও বা ইউএপিগুলো উদ্ধার করা হয়েছে। শুধু যানের ধ্বংসাবশেষ নয়, যানের ভেতর থেকে নাকি অমানবীয় মৃতদেহ বা বায়োলজিক্যাল এন্টিটি পর্যন্ত উদ্ধার করা হয়েছে। সিরিয়াসলি। আর সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এই পুরো কার্যক্রমটা হোয়াইট হাউস বা মার্কিন কংগ্রেসের নজরদারির সম্পূর্ণ বাইরে চলছে। এখন আমার সোজা প্রশ্ন হল, হুম, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর একটা গণতান্ত্রিক দেশে, যেখানে মিডিয়ার বিরোধী দলের এত কড়া নজরদারি, সেখানে এত বিশাল একটা ব্যাপার দশকের পর দশক ধরে লুকিয়ে রাখা সম্ভব কিভাবে? এটা আসলে একটা চমৎকার প্রশ্ন। এই গোপনীয়তা কিভাবে কাজ করে তা বুঝতে হলে আমাদের পেন্টাগন এবং গোয়েন্দা সংস্থাগুলোর একেবারে ভেতরের কাঠামোটা বুঝতে হবে। আচ্ছা। আমরা সাধারণ চোখে সরকারকে একটা একক সত্তা বা সিঙ্গল এন্টিটি হিসেবে দেখি, কিন্তু ভেতরে ভেতরে এটি অসংখ্য ছোট ছোট প্রকোষ্ঠে বিভক্ত, যাকে সামরিক পরিভাষায় বলা হয় কম্পার্টমেন্টালাইজেশন। মানে এক ডিপার্টমেন্ট জানে না অন্য ডিপার্টমেন্টে কি হচ্ছে। এক্স্যাক্টলি। এই লেগেসি প্রোগ্রামগুলো সাধারণ কোনো গোপন প্রজেক্ট নয়, এগুলোকে বলা হয় ইউস্যাপ বা আনএকনলেজড স্পেশাল অ্যাক্সেস প্রোগ্রাম। আনএকনলেজড মানে তো এর অস্তিত্বই অস্বীকার করা হয়। ঠিক ধরেছেন। সরকারিভাবে বলা হয় এরকম কিছুর অস্তিত্বই নেই, আর এটি কাজ করে নিড টু নো নীতির ওপর। পুরো প্রজেক্টটিকে হয়তো ১০০টা টুকরোতে ভাগ করা হলো। বুঝলাম। ধরুন একজন বিজ্ঞানী কেবল একটা অদ্ভুত ধাতব টুকরোর মেটালার্জি নিয়ে কাজ করছেন, আরেকজন হয়তো কোনো অজানা প্রপালশন সিস্টেমের একটা সমীকরণ সমাধানের চেষ্টা করছেন। তারা নিজেরাও জানেন না এই জিনিসগুলো কোথা থেকে এসছে। একদমই না।
পুরো ছবিটা হয়তো হাতে গোনা ৩ বা ৪ জন মানুষের কাছে আছে। এর মানে হলো একটা বিশাল কারখানায় একজন শুধু গাড়ির নাটবল্টু বানাচ্ছে। সে জীবনেও পুরো গাড়িটা চোখে দেখেনি, কিন্তু তারপরও কথা থাকে। কি কথা? নির্বাচিত প্রতিনিধিরা তো এই প্রজেক্টগুলোর অর্থের যোগান দেন, তাই না? কংগ্রেসের ফান্ডিং ছাড়া এই বিলিয়ন বিলিয়ন ডলারের প্রোগ্রামগুলো চলে কিভাবে? অডিটে ধরা পড়ে না? অত্যন্ত প্রাসঙ্গিক একটা পয়েন্ট তুলেছেন। আর এখানেই চলে আসে প্রাইভেট কন্ট্রাক্টর বা বেসরকারি প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর চতুর ভূমিকা। আচ্ছা, মানে লকহিড মার্টিন টাইপের কোম্পানিগুলো? হ্যাঁ, যখন কোনো অতি সংবেদনশীল প্রযুক্তি বা বিধ্বস্ত যান উদ্ধার করা হয়, সরকার অনেক সময় সেটা নিজেদের কাছে রাখে না। তারা সেটা ওই বড় বড় কর্পোরেট কোম্পানিগুলোর কাছে হস্তান্তর করে। কিন্তু কেন? এতে লাভ কি? এর পেছনের আইনি কারণটা অত্যন্ত চতুর। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্ট বা তথ্য অধিকার আইন শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানগুলোর ওপর প্রযোজ্য। ও মাই গড, মানে জিনিসটা যখন প্রাইভেট কোম্পানির ল্যাবে চলে যায়? তখন সেটি কর্পোরেট ট্রেড সিক্রেট বা বাণিজ্যিক গোপনীয়তার আড়ালে সুরক্ষিত হয়ে যায়। অবিশ্বাস্য। হ্যাঁ, কংগ্রেস বা সাধারণ মানুষ চাইলেও আইনিভাবে সেই তথ্য আর বের করে আনতে পারে না। আর এভাবেই আমলাতন্ত্র এবং কর্পোরেট দেয়ালের আড়ালে দশকের পর দশক এই তথ্যগুলো লুকিয়ে রাখা হয়েছে। এটা তো রীতিমতো একটা আইনি গোলক ধাঁধা। কিন্তু যদি তর্কের খাতিরে ধরে নিই যে এই গোপন লেগেসি প্রোগ্রাম সত্যি আছে এবং তাদের কাছে ওই অমানবীয় প্রযুক্তি রয়েছে, হুম। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এই যানগুলো পৃথিবীতে আসলে করছেটা কি? উৎসগুলোতে একটা খুব নির্দিষ্ট এবং গায়ে কাঁটা দেয়া বিষয়ের উল্লেখ আছে। নিউক্লিয়ার বেসগুলোর উপর ইউএপির আনাগোনার বিষয়টা। হ্যাঁ, বলা হচ্ছে এই ইউএপিগুলো নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের সাইটগুলোর ওপর নিয়মিত টহল দেয়। আর সবচেয়ে সাংঘাতিক দাবি হল তারা নাকি আক্ষরিক অর্থে পারমাণবিক মিসাইলগুলোকে নিষ্ক্রিয় বা সুইচ অফ করে দিয়েছে। রাইট। এর মানে কি দাঁড়ায়? তারা কি আমাদের উপর স্রেফ নজরদারি করছে, নাকি আমাদের হুমকি দিচ্ছে? পারমাণবিক স্থাপনায় এই ইউএপির উপস্থিতির বিষয়টা যে কোনো সামরিক কৌশলবিদের জন্যই এক চরম দুঃস্বপ্ন। যদি আমরা ধরে নিই যে বহিরাগত কোনো বুদ্ধিমত্তা আমাদের পর্যবেক্ষণ করছে, তবে ১৯৪৫ সালে যখন মানুষ প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়, তখন সেটি ছিল আক্ষরিক অর্থে মহাবিশ্বের অন্ধকারে একটি বিশাল সিগন্যাল ফ্লেয়ার জ্বালিয়ে দেওয়ার মতো। মানে আমরা জানান দিয়েছিলাম যে আমরা নিজেদের গ্রহ ধ্বংস করার মতো ক্ষমতা অর্জন করেছি। একদম ঠিক। এখন মিসাইল নিষ্ক্রিয় করে দেওয়ার যে ঘটনাগুলোর কথা বলা হয়, তার মেকানিজম বা কৌশলগত অর্থটা বোঝা খুব জরুরি। কারণ মিসাইলগুলো তো আর চাইলেই সুইচ অফ করা যায় না, তাই না? একদমই যায় না। পারমাণবিক মিসাইলগুলো অত্যন্ত সুরক্ষিত এবং একাধিক ফেল সেফ মেকানিজম দিয়ে ঘেরা থাকে। সাধারণ কোনো হ্যাকিং দিয়ে এগুলো বন্ধ করা অসম্ভব। তাহলে এরা এটা করছে কিভাবে? যদি সত্যিই কোনো যান এসে এই লঞ্চ সিকোয়েন্স বা উৎক্ষেপণ ব্যবস্থা নিষ্ক্রিয় করে দেয়, তবে সেটি কেবল নজরদারি নয়। সামরিক পরিভাষায় এটিকে বলা হয় ডমিনেন্স ডেমনস্ট্রেশন বা নিরঙ্কুশ আধিপত্যের প্রদর্শন। ও, মানে তারা বুঝিয়ে দিচ্ছে যে হ্যাঁ, এটি একটি পরিষ্কার বার্তা যে তোমাদের সবচেয়ে বিধ্বংসী অস্ত্রটি আমাদের কাছে একটা খেলনা মাত্র। আমরা চাইলেই তোমাদের পুরো প্রতিরক্ষা ব্যবস্থা ১ সেকেন্ডে অকেজো করে দিতে পারি। ভয়ঙ্কর ব্যাপার। আর ঠিক এই ভয় থেকেই হয়তো বৈশ্বিক পরাশক্তিগুলোর মধ্যে এক নতুন স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে। ওই রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রতিযোগিতার কথা বলছেন? হ্যাঁ, তথ্যসূত্র বলছে চীন এবং রাশিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এক গোপন প্রতিযোগিতা চলছে এই অমানবীয় প্রযুক্তিগুলোর রিভার্স ইঞ্জিনিয়ারিং করার জন্য। কিন্তু এখানেই আমার একটা বিরাট খটকা লাগে। কি খটকা? আমার লজিক বলছে এই যানগুলো যদি এতটাই উন্নত হয় যে তারা আলোর গতিতে বা আন্তঃনাক্ষত্রিক দূরত্ব অতিক্রম করে পৃথিবীতে আসতে পারে, কোনো রাডারে ধরা না পড়ে আমাদের সবচেয়ে সুরক্ষিত নিউক্লিয়ার অস্ত্র অকেজো করে দিতে পারে, তবে সেগুলো পৃথিবীতে এসে বিধ্বস্ত বা ক্র্যাশ হয় কেন? আচ্ছা, পয়েন্টটা ইন্টারেস্টিং। মানে এটা তো অনেকটা এমন যে কেউ একজন কোটি টাকার অত্যাধুনিক স্পোর্টস কার নিয়ে তীব্র বেগে ছুটে এসে সাধারণ একটা নারকেল গাছে ধাক্কা খেয়ে পড়ে গেল। তাদের কি জিপিএস কাজ করা বন্ধ করে দেয়, নাকি ভিনগ্রহী চালকরা মদ্যপ অবস্থায় স্পেসশিপ চালায়? এই আপাত অসঙ্গতিটাই কিন্তু পুরো বিষয়টিকে সবচেয়ে বেশি কৌতূহল উদ্দীপক করে তোলে। একটি প্রযুক্তিগতভাবে অতি উন্নত সভ্যতা কেন পৃথিবীতে এসে দুর্ঘটনার শিকার হবে? ঠিক, এর যৌক্তিক কারণ কি হতে পারে? ডক্টর পুটহফ এবং অন্যান্য কোয়ান্টাম পদার্থবিদরা এর যে তাত্ত্বিক ব্যাখ্যা দিয়েছেন,
তা আমাদের প্রচলিত মেকানিক্স বা যন্ত্রকৌশলের ধারণার চেয়ে সম্পূর্ণ আলাদা। আচ্ছা। প্রথমত, যে কোনো যন্ত্র তা যত উন্নতই হোক না কেন সেটা কখনোই সম্পূর্ণ নিখুঁত হতে পারে না। কিন্তু সবচেয়ে আকর্ষণীয় তত্ত্বটি হল এই যানগুলোর পরিচালনা বা নেভিগেশন সিস্টেম নিয়ে। ন্যাভিগেশন সিস্টেমে কি সমস্যা? ধারণা করা হয় এই অতি উন্নত যানগুলোতে আমাদের মতো কোনো স্টিয়ারিং হুইল বা জয়স্টিক নেই। ওয়েট, তাহলে তারা চালায় কিভাবে? এগুলো হয়তো সরাসরি চালকের স্নায়ুতন্ত্র বা চেতনার সাথে মানে কনসিয়াসনেসের সাথে যুক্ত। চালক তার চিন্তার মাধ্যমে যানটিকে নিয়ন্ত্রণ করে। মাইন্ড কন্ট্রোল, এটা তো পিওর সাইফাই। শুনতে সাইফাই লাগলেও তাত্ত্বিকভাবে এটা সম্ভব। এখন পৃথিবীর বায়ুমণ্ডলে এমন অনেক কিছুই আছে যা অত্যন্ত শক্তিশালী, যেমন বজ্রপাত, পৃথিবীর নিজস্ব চৌম্বকীয় ক্ষেত্র বা আমাদের মিলিটারি তৈরি হাই পাওয়ার্ড রেডার সিস্টেম। বুঝতে পারছি আপনি কোন দিকে যাচ্ছেন। এমনটা হওয়া মোটেও অসম্ভব নয় যে পৃথিবীর কোনো শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক পালস বা রাডার ফ্রিকোয়েন্সি হঠাৎ করে চালকের চেতনা এবং ওই যানের স্নায়বিক সংযোগের মধ্যে একটি ইন্টারফিয়ারেন্স তৈরি করে দেয়। মানে ওই মাইন্ড আর মেশিনের কানেকশনটা কেটে যায়। ঠিক তাই, সংযোগ বিচ্ছিন্ন হওয়া মাত্রই যানটি তার মহাকর্ষ বিরোধী ক্ষমতা হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। ওয়াও! তার মানে প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, এর পরিচালনার কেন্দ্রে থাকা স্নায়বিক অংশটি হয়তো পৃথিবীর জটিল ইলেকট্রোম্যাগনেটিক পরিবেশের কাছে অরক্ষিত। বিষয়টা সত্যিই ভাবার মতো। একদম। আচ্ছা, এতক্ষণ তো আমরা গোপন প্রযুক্তি আর সামরিক বাহিনীর কথা বললাম, কিন্তু দেওয়াল তো মনে হচ্ছে ভাঙতে শুরু করেছে। পলিটিক্যাল ডিসক্লোজারের দিকটার কথা বলছেন? হ্যাঁ। রাজনীতি এবং সাধারণ মানুষ এর থেকে আর কতদিন বিচ্ছিন্ন থাকবে? ওয়াশিংটনের বর্তমান পরিস্থিতি দেখলে মনে হয় বিষয়টা আর কেবল গুটিকয়েক মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই। সেটা ঠিক। তথ্যসূত্রেও পরিষ্কার বলা হয়েছে যে ইউএপি এখন মার্কিন কংগ্রেসের সবচেয়ে বড় দ্বিদলীয় বা বাইপার্টিজান ইস্যু। ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয় দলের নেতারাই এটা নিয়ে রীতিমতো একজোট। মার্কো রুবিওর মতো শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বরা প্রকাশ্যে ইন্টেলিজেন্স কমিটির কাছে জবাব চাইছেন। এমনকি ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক ডিক্লাসিফিকেশন নির্দেশনার কথাও এসেছে আমাদের সোর্সে। রাইট। আবার ইলন মাস্কের মতো টেক বিলিয়নিয়ার, যিনি স্পেসএক্স চালান, তিনিও নাকি অনেক কিছু জানেন কিন্তু আইনে বেড়াজালের কারণে মুখ খুলছেন না। কিন্তু এখানে আমার একটা পাল্টা যুক্তি আছে। বলুন। রাজনীতিবিদরা তো অনেক সময় স্রেফ মিডিয়ার মনোযোগ বা সাধারণ মানুষের ভোট পাওয়ার জন্য বিভিন্ন ট্রেন্ডিং ইস্যুতে লাফিয়ে পড়েন। এটা কি সেরকমই কোনো রাজনৈতিক স্টান্ট হতে পারে না? সাধারণত রাজনীতিতে পপুলিজমের জন্য অনেক কিছু করা হয়, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু ইউএপি বা ভিনগ্রহী প্রাণের বিষয়টা ঐতিহাসিকভাবে রাজনৈতিক আত্মহত্যার সামিল ছিল। মানে মাত্র 10 বছর আগেও কোনো সিনেটর যদি ইউএফও নিয়ে কথা বলতেন তবে তাকে পাগল বা কনস্পিরেসি থিওরিস্ট তকমা দিয়ে তার কেরিয়ার চিরতরে ধ্বংস করে দেয়া হতো। হ্যাঁ, এটা একটা ভ্যালিড পয়েন্ট। মানুষ হাসাহাসি করত। তাই মার্কো রুবিও বা ইন্টেলিজেন্স কমিটির অন্য সদস্যরা যখন আনুষ্ঠানিকভাবে পেন্টাগনের কাছে রিপোর্ট চাইছেন এবং নতুন আইন তৈরি করছেন, তখন বুঝতে হবে এর পেছনে সস্তা জনপ্রিয়তার চেয়ে বড় কিছু আছে। তারা হয়তো ক্লাসিফাইড ব্রিফিংয়ে এমন কিছু দেখেছেন যা তাদের নড়ে চড়ে বসতে বাধ্য করেছে। ঠিক। আর ইলন মাস্কের বিষয়টা খুব সাধারণ গাণিতিক যুক্তিতেই বোঝা যায়। পৃথিবীর কক্ষপথে তার হাজার হাজার স্টারলিং স্যাটেলাইটের নেটওয়ার্ক রয়েছে। হ্যাঁ, আকাশে তো এখন ওরই রাজত্ব। তো মহাকাশে যদি কোনো অস্বাভাবিক বস্তুর গতিবিধি থাকে তবে সেই ডেটা সবার আগে স্পেসএক্সের সার্ভারেই আসার কথা। কিন্তু মাস্ক যেহেতু পেন্টাগনের খুব গুরুত্বপূর্ণ একজন কন্ট্রাক্টর, সে তো চাইলেও ন্যাশনাল সিকিউরিটি চুক্তি ভেঙে সব ডেটা প্রকাশ করতে পারবে না। একদম তাই। কিছু একটা উঠতে দেখলে আমরা জুম করে তার নিখুঁত ছবি তুলতে পারি। তারপরও এই ইউএপিগুলোর কোনো পরিষ্কার তর্কাতীত 4K ভিডিও কেন আমরা দেখি না? এই প্রশ্নটা সবাই করে। পেন্টাগন থেকে যে ভিডিওগুলো রিলিজ করা হয়েছে সেগুলো তো অস্পষ্ট, সাদা-কালো আর ঝাপসা ইনফ্রারেড ভিডিও। এটা কি পুরোটাই আমাদের কোনো বিশাল ভুল বোঝাবুঝি হতে পারে না? মানে কোনো ওয়েদার বেলুন বা ড্রোন? হ্যাঁ, হয়তো অপটিক্যাল ইলিউশনকে আমরা অকারণে ভিনগ্রহী যান ভেবে বসে আছি। নাসাও তো ঠিক এই কারণেই সন্দেহ প্রকাশ করে, তাই না? নাসার মতো বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলোর সংশয় থাকাটা অত্যন্ত যৌক্তিক এবং বিজ্ঞানের স্বার্থেই এটা জরুরি। বিজ্ঞান সবসময় কঠোর প্রমাণের উপর নির্ভর করে। যতক্ষণ না ল্যাবে প্রমাণ হচ্ছে যতক্ষণ না ডেটা ল্যাবরেটরিতে বারবার পরীক্ষা করে একই ফলাফল পাওয়া যায়,
ততক্ষণ বিজ্ঞান সেটাকে সত্য হিসেবে মেনে নেয় না। ঝাপসা ভিডিও দেখে নাসা কোনো উপসংহারে পৌঁছাতে পারে না। তাহলে ডক্টর পুটফের মতো বিজ্ঞানীরা কেন এগুলো বিশ্বাস করছেন? কারণ তারা সাধারণ মানুষের আইফোনে তোলা কোনো ঝাপসা ভিডিওর ওপর নির্ভর করেন না। সামরিক বাহিনী যখন কোনো ইউএপি এনকাউন্টার রিপোর্ট করে, তখন সেখানে মাল্টি সেন্সর ডেটা থাকে। মাল্টি সেন্সর ডেটা মানে একাধিক সোর্স থেকে। হ্যাঁ, উদাহরণস্বরূপ 2004 সালের বিখ্যাত নিমিটস এনকাউন্টারের কথা আমাদের সোর্সে বলা হয়েছে। সেখানে একটি বস্তু কেবল পাইলটের চোখেই ধরা পড়েনি। আর কোথায় ধরা পড়েছিল? একই সাথে সেটি F-18 ফাইটার জেটের অত্যাধুনিক ইনফ্রারেড টার্গেটিং পরে ধরা পড়েছে, নৌবাহিনীর ডেস্ট্রয়ের জাহাজের শক্তিশালী এজিস রাডারে ট্র্যাক করা হয়েছে। ওহ, মানে একই জিনিস 3টা আলাদা হাইটেক সিস্টেমে রেকর্ড হয়েছে। এক্স্যাক্টলি। এবং এই সবকটি সেন্সর একই সাথে এমন একটি বস্তুর গতিবিধি রেকর্ড করেছে যা প্রচলিত পদার্থবিজ্ঞানের সব নিয়ম ভেঙে দিচ্ছিল। রাইট। তখন আর এটাকে স্রেফ ক্যামেরার গ্লিচ বা চোখের ভুল বলা যায় না। একদমই না। অর্থাৎ প্রমাণ আসলে আছে, কিন্তু সেগুলো সাধারণ মানুষের ক্যামেরায় নয়, বরং সামরিক বাহিনীর অত্যন্ত সংবেদনশীল সেন্সরে সংরক্ষিত আছে। ঠিক তাই। এই মাল্টি সেন্সর প্রমাণের পয়েন্টটি ধরে আমরা যদি আলোচনার আরও গভীরে প্রবেশ করি, তবে বিষয়টা কেবল আর ভৌত যান, রাডার বা রাজনীতির সীমানার মধ্যে আটকে থাকে না। আপনি ওই ফিলসফিক্যাল দিকটার কথা বলছেন? হ্যাঁ, এটি সরাসরি আমাদের মনস্তাত্ত্বিক এবং দার্শনিক স্তরে আঘাত করে। ডক্টর পুটাহফের বর্ণনায় সিআইএর বিখ্যাত রিমোট ভিউইং এক্সপেরিমেন্ট এবং স্টারগেট প্রোগ্রামের কথা বলা হয়েছে। এই অংশটা সবচেয়ে বিস্ময়কর। আমার কাছে তো এগুলো পদার্থবিজ্ঞানের চেয়েও বেশি কল্পবিজ্ঞানের মতো শোনায়। স্পেসশিপ বা মহাকাশযানের আলোচনার মধ্যে মন পড়া বা রিমোট ভিউইং কিভাবে চলে এলো? এটাই সম্ভবত এই পুরো আলোচনার সবচেয়ে মনস্তাত্ত্বিক এবং গভীরতম অংশ। সিআইএর এই স্টারগেট প্রজেক্টের মূল লক্ষ্য ছিল মানব মস্তিষ্কের অজানা ক্ষমতাকে কাজে লাগানো। রিমোট ভিউইংয়ের মেকানিজমটা আসলে কেমন ছিল? বিষয়টা ছিল এরকম: একজন ব্যক্তিকে একটি সম্পূর্ণ শব্দহীন, অন্ধকার এবং বিচ্ছিন্ন ঘরে বসিয়ে রাখা হতো। তারপর তাকে পৃথিবীর যে কোনো প্রান্তের একটি ভৌগোলিক স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট দেওয়া হতো। শুধু স্থানাঙ্ক, আর কিছু না? আর কিচ্ছু না। আশ্চর্যের বিষয় হল, এই মানুষগুলো শুধুমাত্র তাদের মনের চোখ ব্যবহার করে হাজার হাজার মাইল দূরের কোনো গোপন সোভিয়েট সাবমেরিন ঘাঁটি বা সামরিক স্থাপনার নিখুঁত স্কেচ এঁকে ফেলতেন। আনবিলিভেবল! এটা কি আসলেই কাজ করত? সিআইএ এবং স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউট বছরের পর বছর ধরে এই পরীক্ষা চালিয়েছে। আর সবচেয়ে বড় কথা, ডক্টর পুটফ নিজেই প্রজেক্টের একজন কেন্দ্রীয় চরিত্র ছিলেন। কিন্তু আমার প্রশ্ন হল, ইউএপি বা ভিনগ্রহী যানের সাথে এর সম্পর্ক কি? সম্পর্কটা লুকিয়ে আছে চেতনা বা কনশাসনেসের সংজ্ঞায়। আমরা সাধারণত মনে করি আমাদের চেতনা কেবল আমাদের মস্তিষ্কের ভেতরেই সীমাবদ্ধ। হ্যাঁ, বায়োলজিক্যাল একটা প্রসেস। কিন্তু কোয়ান্টাম পদার্থবিজ্ঞান এবং এই রিমোট ভিউইং পরীক্ষাগুলো ইঙ্গিত দেয় যে চেতনা হয়তো স্থান এবং কালের সীমানায় আবদ্ধ নয়। এটি হয়তো পুরো মহাবিশ্ব জুড়ে বিস্তৃত একটি নেটওয়ার্ক। ওয়েট, তার মানে ওই যে একটু আগে বললেন ভিনগ্রহী যানগুলো চালকের চেতনার সাথে যুক্ত থেকে পরিচালিত হয়? এক্স্যাক্টলি। যদি সেটা সত্যি হয়, তবে এই রিমোট ভিউইং প্রযুক্তি হয়তো সেই উন্নত বিজ্ঞান যা আমরা সবেমাত্র বুঝতে শুরু করেছি। ভিনগ্রহী প্রাণীরা হয়তো এই চেতনার নেটওয়ার্ক ব্যবহার করেই তাদের যান চালায়। মাইন্ড ব্লোয়িং। আর এখানেই বিষয়টা সরাসরি আমাদের অস্তিত্বের মূলে আঘাত করে। হুম। যদি এই দাবিগুলো সত্য হয়, তবে এর অর্থ কি দাঁড়ায়? আমরা তো হাজার হাজার বছর ধরে নিজেদের পুরো মহাবিশ্বের কেন্দ্রবিন্দু আর সৃষ্টির সেরা জীব হিসেবে ভাবতে অভ্যস্ত। আমাদের ধর্মতত্ত্ব, দর্শন, সাহিত্য সবকিছুই তো আবর্তিত হয়েছে মানুষের শ্রেষ্ঠত্বকে ঘিরে। ঠিক, কিন্তু যদি কাল সকালে প্রমাণিত হয় যে আমরা মহাবিশ্বে একা নই এবং আমাদের চেয়ে কোটিগুণ উন্নত কোনো সত্তা আমাদের পর্যবেক্ষণ করছে, যারা কিনা পদার্থবিজ্ঞানের নিয়মগুলোকে রীতিমতো খেলনার মতো ব্যবহার করতে পারে, তাহলে মানব জীবনের অর্থের কি হবে? আমাদের সমাজ, আমাদের সভ্যতা কি এই ধরনের কোনো বিশাল সত্য গ্রহণের জন্য আদৌ প্রস্তুত? এটাকে সমাজবিজ্ঞানের ভাষায় বলা হয় অন্টোলজিক্যাল শক বা অস্তিত্বগত সংকট। মানব ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, যখনই আমাদের চিন্তার কেন্দ্রবিন্দুতে বড় কোনো আঘাত এসেছে, সমাজ প্রবলভাবে আলোড়িত হয়েছে। যেমন গ্যালিলিওর সময় হয়েছিল। একদম ঠিক উদাহরণ দিয়েছেন।
গ্যালিলিও যখন প্রমাণ করলেন যে পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র নয়, বরং পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, তখন তৎকালীন সমাজ ও ধর্মকাঠামোতে বিশাল ভূমিকম্প তৈরি হয়েছিল। আর ভিনগ্রহী উন্নত বুদ্ধিমত্তার অকাট্য প্রমাণ হবে তার চেয়েও বহুগুণ শক্তিশালী একটা ধাক্কা। নিঃসন্দেহে আমাদের বর্তমান ধর্মতত্ত্বগুলোকে হয়তো তাদের চিরায়ত ব্যাখ্যার পরিধি বাড়িয়ে এই নতুন এবং বিশাল সত্যকে ধারণ করার পথ খুঁজতে হবে। নতুবা তারা এক চরম দার্শনিক সংকটের মুখে পড়বে। মহাবিশ্বে আমাদের স্থান কোথায়? বিবর্তনের এই সুবিশাল টাইমলাইনে আমরা ঠিক কতটা ক্ষুদ্র? এবং আমাদের অস্তিত্বের বৃহত্তর উদ্দেশ্য আসলেই কি, এই মৌলিক প্রশ্নগুলো তখন পৃথিবীর প্রতিটি মানুষকে একেবারে নতুন করে ভাবতে বাধ্য করবে। এই বিষয়টা ভাবলেই কিন্তু একটা অদ্ভুত শিরোরান কাজ করে। তো আমরা একেবারে আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর পুটহফ এবং ড্যান ফারাহার অত্যন্ত তথ্যবহুল এই আলোচনা থেকে যে মূল চিত্রটি ফুটে ওঠে তা কোনো একক বিচ্ছিন্ন ঘটনা নয়। সবগুলোর মধ্যে একটা যোগসূত্র আছে। ঠিক, একটি অতি গোপন লেগাসি প্রোগ্রামে সম্ভাব্য অস্তিত্ব, যা অত্যন্ত চতুরতার সাথে আমলাতন্ত্র এবং কর্পোরেট দেয়ালের আড়ালে লুকিয়ে রাখা হয়েছে। পারমাণবিক সাইটগুলোতে সেই অজানা যানগুলোর আনাগোনা, যা আমাদের সবচেয়ে বিধ্বংসী অস্ত্রের চেয়েও তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। রাইট? আর পর্দার আড়ালে বিশ্ব পরাশক্তিগুলোর মধ্যে সেই প্রযুক্তি আয়ত্ত করার এক স্নায়ুক্ষয়ী প্রতিযোগিতা। সবশেষে কোয়ান্টাম ফিজিক্স এবং রিমোট ভিউইংয়ের মতো বিষয়গুলো, যা প্রমাণ করে যে এই মহাবিশ্ব আমাদের ধারণার চেয়েও অনেক বেশি রহস্যময়। এবং এই আলোচনার একেবারে শেষ প্রান্তে এসে আবারও শ্রোতাদের মনে করিয়ে দেওয়া প্রয়োজন, আমাদের এই পুরো বিশ্লেষণটি আবর্তিত হয়েছে ওই নির্দিষ্ট উৎসের দাবিগুলোর ওপর ভিত্তি করে। একদম। এখানে মার্কিন সরকারের বিভিন্ন সংস্থা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক সম্পর্কের কথা উঠে এসেছে সত্যি, কিন্তু আমরা এই প্ল্যাটফর্ম থেকে কোনো নির্দিষ্ট মতাদর্শকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করিনি। বাই দাবিগুলোকে চরম সত্য বলে রায় দিনি। আমরা কেবল তথ্যগুলোকে একটা যৌক্তিক কাঠামোর ভেতর ফেলে বিশ্লেষণ করার চেষ্টা করেছি, যাতে এর পেছনের কেন এবং কিভাবের উত্তরগুলো আরও স্পষ্ট হয়। ঠিক তাই। আলোচনার শুরুতে আমরা সেই সুবিশাল কোম্পানির কথা বলেছিলাম, যার বেসমেন্টে এমন কিছু ঘটছে যা কেউ জানে না। একটু বিস্তৃত পরিসরে চিন্তা করলে হয়তো আমাদের এই পৃথিবীটাই সেই বিশাল মহাজাগতিক কোম্পানির একটা ছোট্ট বিচ্ছিন্ন শাখা অফিস। দারুণ একটা পয়েন্ট। আর আমরা এতদিন আমাদের প্রতিদিনের ইমেল আর মিটিং নিয়েই ব্যস্ত ছিলাম। জানতামই না যে হেডকোয়ার্টার বলে সত্যিই কিছু একটা আছে এবং তারা মাঝে মাঝেই আমাদের অডিট করতে আসে। হা, চমৎকার উপমা। তো এই গভীর আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা নতুন চিন্তার খোরাক রেখে যেতে চাই, যা হয়তো উৎসগুলোতে সরাসরি বলা নেই, কিন্তু এই আলোচনার স্বাভাবিক পরিণতি হিসেবেই সামনে আসে। বলুন। ধরা যাক, কাল সকালে সব গোপনীয়তার অবসান ঘটল। আমরা অকাট্যভাবে জানতে পারলাম যে মহাবিশ্বের এই অনন্ত শূন্যতায় আমরা একা নই। আকাশে ভিন্নগ্রহী যানের অস্তিত্ব আজ একটি প্রমাণিত সত্য। আচ্ছা। এই বিশাল, অসীম এবং হয়তোবা ভয়ঙ্কর সত্যের সামনে দাঁড়িয়ে পৃথিবীতে আমাদের নিজেদের মধ্যকার এই তুচ্ছ ভূরাজনৈতিক সীমানা, জাতিগত বিভেদ আর সম্পদের জন্য নিরন্তর যুদ্ধের কোনো অর্থ কি আর অবশিষ্ট থাকবে? এটা আসলে খুব গভীর একটা প্রশ্ন। নাকি বাইরের কোনো উন্নত অস্তিত্বের অকাট্য প্রমাণী মানবজাতিকে প্রথমবারের মতো নিজেদের ক্ষুদ্রতা অনুধাবন করতে বাধ্য করবে এবং সত্যিকার অর্থে এক সুতোয় গাঁথবে? এই মহাজাগতিক আয়নায় নিজেদের চেহারাটা কেমন দেখাবে তা নিয়ে একটু গভীরভাবে চিন্তা করার সময় হয়তো এসে গেছে।